গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। জানালার বাইরে হয়তো ঝিঝি পোকা ডাকছে, আর আপনি হয়তো কম্বল মুড়ি দিয়ে অপেক্ষা করছেন নতুন কোনো রোমাঞ্চের জন্য। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা শুনছেন MS স্টোরি বক্স, আর আমি আপনাদের বন্ধু RJ মিজু চলে এসেছি আজকের মেগা এপিসোড নিয়ে। আজকের গল্পটা কিন্তু সাধারণ কোনো গল্প নয়, এটি একটি অসম্ভব প্রেমের উপাখ্যান। আচ্ছা ভাবুন তো, সুন্দরবনের গহীন জঙ্গলে পথ হারিয়ে যদি আপনার দেখা হয় এক অপরূপ সুন্দরীর সাথে, আর সেই সুন্দরী যদি মানুষ না হয়ে হয় অন্য এক জগতের বাসিন্দা, একজন জিন পরী। আজকের গল্পে আমাদের নায়ক আবির ঠিক এমনই এক পরিস্থিতির শিকার হয়। অজান্তেই এক অমাবস্যার রাতে সে বিয়ে করে ফেলে নীল পাহাড়ের রাজকুমারী মায়াবতীকে। এরপর শুরু হয় এক অদ্ভুত সংসার, যেখানে বউ আছে কিন্তু সে অদৃশ্য। বাড়ির লোক তাকে দেখে না, কিন্তু সে বাড়ির কাজ করে, আবিরকে ভালোবাসে, আবার রাগও করে। কিন্তু জিন আর মানুষের এই প্রেম কি সমাজ মেনে নেবে, নাকি জিনদের জগৎ থেকে নেমে আসবে ভয়ঙ্কর কোনো বিপদ? আবির কি পারবে তার ভালোবাসাকে বাঁচাতে, নাকি হারিয়ে যাবে নীল পাহাড়ের মৃত্যু গুহায়? 5 ঘন্টার এই মহাকাব্যিক যাত্রায় থাকছে ভালোবাসা, ভয়, যুদ্ধ এবং গায়ে কাঁটা দেওয়ার সব মুহূর্ত। তাই নড়ে চড়ে বসুন, হেডফোনটা কানে লাগিয়ে নিন। হারিয়ে যাওয়ার আগে শুধু একটা ছোট্ট কাজ। MS স্টোরি বক্স ফ্যামিলিতে ওয়েলকাম। চলুন শুরু করি। সেদিন ছিল অমাবস্যার রাত। আমি আসলে খুব একটা সাহসী ছেলে নই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকেই কিনা পড়তে হলো এমন এক চক্করে যা আমার সাধারণ মধ্যবিত্ত জীবনটাকে পুরো উল্টে পাল্টে দিল। ঘটনার শুরুটা হয়েছিল সুন্দরবন ট্যুর থেকে ফেরার পথে। আমরা 4 বন্ধু, আমি, রাহাত, সুমন আর তপু, বাসে করে ফিরছিলাম। হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাস থামাতে বললাম ড্রাইভার মামাকে। জায়গাটা ছিল বাগেরহাটের কাছাকাছি এক নির্জন রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। আমি বাস থেকে নেমে একটু আড়ালে গেলাম। কাজ শেষ করে যখন ফিরব, হঠাৎ কানে এলো এক নুপুরের শব্দ, ঝম ঝম ঝম। এত রাতে এই হাইওয়ের পাশে জঙ্গলে কে নুপুর পরে হাঁটবে? আমি কৌতূহলবশত একটু সামনে এগোলাম। দেখলাম একটা বিশাল রেইন ট্রি গাছের নিচে আবছা আলোয় কেউ একজন বসে আছে। আমি ভয়ে ভয়ে ডাক দিলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আমি আরেকটু কাছে গেলাম। মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালাতেই আমি চমকে উঠলাম। এমন রূপ আমি বাপের জন্মে দেখিনি। দুধে আলতা গায়ের রং, পরনে সাদা একটা পাতলা শাড়ি, চুলগুলো যেন মেঘের মতো মাটিতে লুটিয়ে আছে। কিন্তু মেয়েটা কাঁদছে, তার পায়ে রক্ত। আমি বললাম, শুনছেন, আপনি এখানে একা? আপনার কি সাহায্য লাগবে? মেয়েটি মুখ তুলে তাকালো। তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে একটু বেশিই বড়, আর মনির রংটা কেমন যেন নীলচে। সে বলল, আমাকে সাহায্য করবেন? আমি পথ হারিয়ে ফেলেছি। তার কণ্ঠস্বর শুনে মনে হলো কেউ যেন কানের কাছে হাজারটা উইন্ড চাইল বাজিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আসুন আমার সাথে, আমাদের বাস দাঁড়িয়ে আছে। সে বলল, আমি বাসে যেতে পারবো না, আমাকে শুধু ওই দিঘির পার পর্যন্ত পৌঁছে দিন। আমি তখন ঘোরের মধ্যে ছিলাম। বন্ধুদের কথা, বাসের কথা সব ভুলে গেলাম। আমি তার হাত ধরে তাকে তুলতে গেলাম। যেই না আমি তার হাত স্পর্শ করলাম, আমার পুরো শরীরে যেন বিদ্যুতের শক লাগলো। একটা অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে গেল শির দ্বারা দিয়ে। সে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল, বলল, তুমি আমাকে স্পর্শ করেছ, তুমি জানো এর মানে কি? আমি বোকার মতো বললাম, মানে? আমি তো জাস্ট আপনাকে তুলতে চাইলাম। সে বলল, আমাদের জগতে কোনো অবিবাহিত পুরুষ যদি পূর্ণিমার আগে অমাবস্যার রাতে কোনো কুমারী জিন কন্যার হাত স্পর্শ করে এবং তাকে মাটি থেকে তোলে, তবে তাদের বিয়ে হয়ে যায়। আজ থেকে তুমি আমার স্বামী। আমার তো আকাশ থেকে পড়ার অবস্থা। বললাম, কি যা তা বলছেন? আমি আপনাকে চিনি না, জানি না। বিয়ে মানে কি মোয়া নাকি? মেয়েটি তখন তার আসল রূপ দেখালো না, কিন্তু তার চোখের মনি দপনপ করে জ্বলে উঠল। বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি মায়াবতী, নীল পাহাড়ের জিন রাজকুমারী। তুমি আমাকে গ্রহণ না করলে আমি এই মানব দুনিয়ায় আটকা পড়ে যাব, আর আমার বাবা তোমার ক্ষতি করবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আচ্ছা আমি মানলাম, কিন্তু এখন আমি কি করব? আমার তো বাড়ি ফিরতে হবে। মায়াবতী বলল, চলো, আমিও তোমার সাথে যাব। এরপর কি হলো আমি জানি না। আমার শুধু মনে আছে, আমি যখন বাসে উঠলাম, বন্ধুরা জিজ্ঞেস করল, কি রে, এতক্ষণ লাগলো? কিন্তু আশ্চর্যের বিষয়, আমার পাশে যে মায়াবতী বসে আছে সেটা কেউ দেখতে পেল না। রাহাত আমার পাশেই বসা, কিন্তু সে দিব্যি আমার গায়ে পা তুলে ঘুমাচ্ছে, যেন মাঝখানের সিটটা খালি। আমি ফিসফিস করে মায়াবতীকে বললাম, ওরা তোমাকে দেখছে না? মায়াবতী মুচকি হেসে আমার কানে কানে বলল, আমি চাইলে শুধু তুমিই আমাকে দেখবে, আর কেউ না। এখন চুপচাপ ঘুমাও স্বামী। বাস চলছে ঢাকার উদ্দেশ্যে, আর আমি ঘামছি। এসি বাসেও আমি দরদর করে ঘামছি। একটা জিনকে বিয়ে করে আমি এখন বাড়ি নিয়ে যাচ্ছি।
মা যদি জানে আমাকে তো জ্যান্ত কবর দেবে। সিন পরিবর্তন। আবিরের বেডরুম। সকালবেলা। সকাল 10টা। জানালার রোদে আমার ঘুম ভাঙল। আমি ধরফর করে উঠে বসলাম। মনে হলো যা দেখেছি সব স্বপ্ন। হ্যাঁ, নিশ্চয়ই স্বপ্ন। বাসে ঘুমিয়ে ঘুমিয়ে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নামতে যাব, ঠিক তখনই আমার পাশ থেকে একটা মিষ্টি গলার আওয়াজ এলো, ওঠো, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি চমকে ফিরে তাকালাম। দেখি মায়াবতী আমার পড়ার টেবিলে বসে আমার প্রিয় মগটা হাতে নিয়ে বসে আছে। পরনে আমারই একটা বড় টি শার্ট। আমি চিৎকার দিতে যাচ্ছিলাম। ও চোখের ইশারায় আমাকে থামিয়ে দিল। বলল, চুপ, মা দরজার বাইরে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল মা। কিরে আবির, 11টা বাজে, অফিস যাবি না? দরজা বন্ধ কেন? আমি মায়াবতীর দিকে তাকালাম। ও হাসছে। আমি তোতলানো গলায় বললাম, মা, আসছি, একটু ফ্রেশ হচ্ছি। মায়াবতী ফিসফিস করে বলল, ভয় নেই, আমি অদৃশ্য হচ্ছি, তুমি দরজা খোলো। চোখের পলকে সে নাই হয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ভয়ে ভয়ে দরজা খুললাম। মা গজগজ করতে করতে ঘরে ঢুকল। সারা রাত কি করেছিস যে এত বেলা পর্যন্ত ঘুমাতে হয়? আর ঘরে মেয়েদের পারফিউমের গন্ধ কেন? আমি শুকনো ঢোক গিললাম। কই মা, ওটা ওটা তো আমার নতুন বডি স্প্রে। মা বিছানা গোছাতে গোছাতে বলল, বালিশে এটা কার লম্বা চুল? তোর চুল তো ছোট। আমি বুঝলাম আমার কপালে শনি আছে। অদৃশ্য মায়াবতী তখন আমার খাটের কোনায় বসে পা দুলাচ্ছে, যা শুধু আমিই দেখতে পাচ্ছি। মা যখন বালিশটা ঝাড়তে যাবে, তখন মায়াবতী মায়ের শাড়ির আঁচলটা একটু টান দিল। মা চমকে উঠল। ও মা, শাড়িতে টান দিল কে? কিরে আবির, তুই টান দিলি? আমি 2 হাত তুলে বললাম, আমি তো দরজার কাছে মা। মা ভূত দেখার মতো এদিক ওদিক তাকালো, আর আমি মনে মনে বললাম, এই তো শুরু, আমার লাইফটা তেজপাতা হতে আর বেশি বাকি নেই। প্রিয় লিসেনার, বুঝতেই পারছেন আবিরের অবস্থা। একদিকে মা, অন্যদিকে অদৃশ্য জিন বউ। কেমন হবে তাদের এই অদ্ভুত সংসার? মায়াবতী কি পারবে আবিরের পরিবারের মন জয় করতে, নাকি কোনো বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য? জানতে হলে শুনতে থাকুন MS স্টোরি বক্সের এই বিশেষ গল্প। কোনো রকমে মাকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের করলাম। মা বিড়বিড় করতে করতে চলে গেল যে ঘরে ইঁদুর ঢুকেছে মনে হয়। আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু বিপদ কি আর পিছু ছাড়ে? আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম নাস্তা করতে। বাবা খবরের কাগজ পড়ছেন, মা রুটি ভাজছেন, আর আমার ছোট বোন রিমি মোবাইলে টিকটক দেখছে। আমি চেয়ার টেনে বসতেই আমার কানে ফিসফিস করে কেউ বলল, বড্ড খিদে পেয়েছে গো স্বামী, কাল রাত থেকে কিচ্ছু খাইনি। আমি চমকে ডানে তাকালাম, কেউ নেই, কিন্তু আমি জানি ওটা মায়াবতী। আমি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললাম, চুপ থাকো, এখন না, পরে ঘরে গিয়ে দেব। বাবা পেপারের ওপর দিয়ে তাকালেন, কিরে, কার সাথে কথা বলছিস? আমি তোতলে বললাম, না বাবা, ওই অফিসের বসের কথা মনে পড়ে গেল তো, তাই নিজেকেই বকছিলাম। মা আমার প্লেটে 2টো রুটি আর একটা ডিম ভাজি দিল। আমি হাত ধুয়ে খেতে যাব, ঠিক তখনই ঘটনাটা ঘটল। আমি রুটি ছিঁড়ে ডিমের দিকে হাত বাড়িয়েছি, দেখি প্লেটে ডিম নেই। আমি অবাক হয়ে বললাম, মা, তুমি না ডিম দিলে, ডিম কই? মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, তোর প্লেটেই তো দিলাম, গেল কই? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখের পলকে আস্ত একটা ডিম গায়েব। পাশে বাবার প্লেটে একটা কলা ছিল। হঠাৎ দেখলাম কলাটা শূন্যে ভাসছে, মানে কেউ একজন সেটা ধরেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কলাটা ভাসতে ভাসতে খোসা ছাড়ানো শুরু হলো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, বাবা, তোমার কলা! বাবা চমকে গিয়ে বললেন, কি হলো, কলার কি হয়েছে? ততক্ষণে অদৃশ্য মায়াবতী অর্ধেক কলা খেয়ে ফেলেছে। আমি চট করে বাবার হাত থেকে পেপারটা নিয়ে ওই ভাসমান কলাটার সামনে ধরলাম, যাতে বাবা দেখতে না পায়। মনে মনে বললাম, মায়াবতী, প্লিজ ইজ্জতটা রাখো। মায়াবতী আমার কানে খিকখিক করে হেসে বলল, কি করব, তোমাদের গাছের কলাটা খুব মিষ্টি। কোনো রকমে নাস্তা শেষ না করেই আমি উঠে পড়লাম। বললাম, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। ঘরে ঢুকে আমি দরজা লক করে দিলাম। রাগে আমার গা জ্বলছে। বললাম, মায়াবতী, তুমি সামনে এসো বলছি। হঠাৎ ধোঁয়া ধোঁয়া হয়ে বিছানায় মায়াবতী আবির্ভূত হল। ঠোঁটের কোনায় তখনও কলার একটু অংশ লেগে আছে। ওকে দেখতে এত মায়াবী লাগছিল যে আমার রাগটা বেশিক্ষণ টিকল না। ও বলল, রাগ করছো কেন? আমি তো জাস্ট একটু খেলাম। আচ্ছা বাবা, সরি, কানে ধরছি। আমি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলাম। বললাম, দেখো, এটা জিনদের দেশ না। এখানে কলা শূন্যে ভাসলে মানুষ হার্ট অ্যাটাক করবে। তোমাকে সাবধানে থাকতে হবে। মায়াবতী গুটি গুটি পায়ে আমার কাছে এলো। আমার পাশে বসে আমার কাঁধে মাথা রাখল। বলল, আমি আসলে তোমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না,
তাই তোমার পিছু পিছু ডাইনিং টেবিলে গিয়েছিলাম। বিশ্বাস করো, আর এমন দুষ্টুমি করব না। ওর শরীর থেকে একটা অদ্ভুত পদ্মফুলের গন্ধ আসছিল। আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম। ও মুখ তুলে আমার দিকে তাকালো, সেই নীল চোখের গভীর চাহনি। আমি বললাম, আচ্ছা, তোমরা জিনরা কি সবসময় অদৃশ্য থাকো? ও বলল, না, আমি চাইলেই তুমি আমাকে ছুঁতে পারবে, দেখতে পারবে, কিন্তু অন্যদের সামনে আমি আসব না, কারণ তারা আমাকে মেনে নেবে না আবির, তারা ভয় পাবে। বলতে বলতে ও আমার হাতটা নিজের গালে ছোঁয়ালো। সত্যি বলছি লিসেনার্স, সেই স্পর্শে কোনো ভৌতিক অনুভূতি ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো আমি বোধহয় এই পাগল মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি। আমি দৌড়ে ড্রয়িং রুমের দিকে গেলাম, বুকটা ধপধপ করছে। গিয়ে দেখি রিমি সোফায় বসে নুপুরটা পায়ে পড়ছে, পাশে মা বসে টিভি দেখছে। আমি চিৎকার করে বললাম, রিমি, ওটা পড়িস না। রিমি চমকে তাকালো। কেন ভাইয়া, তুই তো গিফট করেছিস, পড়লে সমস্যা কি? ততক্ষণে দেরি হয়ে গেছে। নুপুরের হুকটা ও লাগিয়ে ফেলেছে। নুপুরটা পায়ে পড়ার সাথে সাথে ঝনঝন করে একটা অদ্ভুত শব্দ হলো। রিমি বলল, ওয়াও, শব্দটা কি সুন্দর। হঠাৎ রিমির চোখ বড় বড় হয়ে গেল। ও বলল, ভাইয়া, মা, আমার কেমন যেন হালকা লাগছে, মনে হচ্ছে আমি। বলতে না বলতেই রিমির পা মাটি থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে ওপরে উঠতে শুরু করলো। রিমি ভয়ে চিৎকার দিল, মা, বাঁচাও, আমি পড়ে যাচ্ছি, না না, আমি উড়ে যাচ্ছি। মা টিভি থেকে চোখ সরিয়ে রিমির দিকে তাকিয়েই জ্ঞান হারানোর মতো অবস্থা। ও আল্লাহ, আমার মেয়ে ছাদে উঠে যাচ্ছে কেন? আবির, ধর ওকে, ফ্যানের সাথে লেগে যাবে তো। আমি দৌড়ে গিয়ে রিমির পা দুটো ধরে তুললাম। রিমি তখন সোফা থেকে প্রায় 2 ফুট ওপরে ভাসছে। আমি প্রাণপণে ওকে নিচে টেনে রাখার চেষ্টা করছি। মা ভয়ে দোয়া দুরুদ পড়া শুরু করেছে। আমি মনে মনে মায়াবতীকে ডাকলাম, মায়াবতী, কোথায় তুমি? বাঁচাও। হঠাৎ ড্রয়িং রুমের কারেন্ট চলে গেল। দিনের বেলাতেও ঘরটা একটু অন্ধকার হয়ে গেল। আমি অনুভব করলাম আমার পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। ঠান্ডা একটা হাওয়া। মায়াবতীর গলা আমার কানে ভেসে এলো, আবির, নুপুরটা খোলার চেষ্টা করো না, ওটা খুলবে না, আমাকে মন্ত্র পড়ে খুলতে হবে। কিন্তু তোমার মা সামনে থাকলে আমি মন্ত্র পড়ব কি করে? আমি মাকে বললাম, মা, তুমি জলদি রান্নাঘর থেকে একটু পানি আর লবণ নিয়ে এসো। রিমির লো প্রেশার হয়েছে, মানে হাই প্রেশার, মানে গ্যাস হয়ে বেলুন হয়ে গেছে, যাও জলদি। মা কোনো যুক্তি না মেনেই দৌড় দিল রান্নাঘরে। এই সুযোগ। মায়াবতী অদৃশ্য থেকেই রিমির পায়ে হাত রাখল, বিড়বিড় করে কিছু একটা বলল। সাথে সাথে নুপুরটা খুলে মাটিতে পড়ে গেল। রিমি ধপাস করে সোফায় পড়ল। কারেন্ট চলে এলো। মা পানি নিয়ে দৌড়ে এসে দেখে রিমি সোফায় বসে আছে, আমি ঘামছি। মা বলল, কিরে, ও ভাসছিল না একটু আগে? আমি হাসার চেষ্টা করে বললাম, কি যে বলো মা, তোমার চোখের ভুল, রিমি আসলে সোফায় লাফালাফি করছিল, তাই না রিমি? রিমি এখনও ঘোরের মধ্যে। ও মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি লাফাচ্ছিলাম। বিকেল গড়িয়ে সন্ধে। আমি ছাদে গিয়ে একা দাঁড়িয়ে আছি। মায়াবতী আমার পাশে এসে দাঁড়ালো। এবার সে দৃশ্যমান। পরন্ত বিকেলের কমলা আলোয় ওকে অপার্থিব সুন্দর লাগছে, কিন্তু ওর মুখে চিন্তার ছাপ। আমি বললাম, কি হয়েছে মায়াবতী? নুপুর তো ফেরত পেয়েছ, মন খারাপ কেন? ও আকাশের দিকে তাকিয়ে বলল, আবির, আমার বাবা জেনে গেছে। আমি চমকে উঠলাম। কি জেনে গেছে? যে আমি তোমাকে বিয়ে করেছি এবং তোমার সাথে আছি। নুপুরটা যখন রিমি পড়েছিল, ওটার সংকেত নীল পাহাড়ে পৌঁছে গেছে। বাবা তার সিপাহীদের পাঠিয়েছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি ওর হাত ধরলাম। আমি তোমাকে যেতে দেব না। মায়াবতী করুণ চোখে আমার দিকে তাকালো। ওরা সাধারণ সিপাহী নয় আবির, ওরা আগুন দিয়ে তৈরি। তুমি ওদের সাথে পারবে না। ঠিক তখনই ছাদের এক কোণায় কালো ধোঁয়া জমতে শুরু করল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। রাজকুমারী, খেলা শেষ। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী জিন। তার চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল, হাতে একটা বিশাল আগুনের চাবুক। মায়াবতী ভয়ে আমার পেছনে লুকালো। ফিসফিস করে বলল, ইনি কালকেতু, বাবার সেনাপতি, আর আমার প্রাক্তন প্রেমিক, যাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম। জিন আমার দিকে তাকিয়ে ঘৃণার সাথে বলল, তুচ্ছ মানব, তুই সাহস পেলি কি করে আমাদের রাজকুমারীকে স্পর্শ করার? আজ তোকে ভস্য করে তবেই ফিরব। কালকেতু তার হাতের চাবুকটা ঘোরাতে শুরু করল। আগুনের ফুলকি ছিটকে পড়ছে ছাদে। আমি সাধারণ মানুষ, আমার হাতে কোনো অস্ত্র নেই,
কিন্তু আমার পেছনে আমার ভালোবাসা দাঁড়িয়ে আছে। আমি বুক চিতিয়ে দাঁড়ালাম, বললাম, সাবধান কালকেতু, ও এখন আমার স্ত্রী, ওকে ছুতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। কালকেতু অট্টহাসি দিল, তথাস্তু। সে চাবুকটা সজয়ে আমার দিকে ছুঁড়ে মারল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাবুকটা আমার গায়ে লাগল না। চোখ খুলে দেখি মায়াবতী আমার সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে সেই আগুনের চাবুকটা ধরে ফেলেছে। তার হাত দিয়ে নীল রঙের আলো বের হচ্ছে। মায়াবতী গর্জন করে উঠল, কালকেতু, আমার স্বামীকে স্পর্শ করার সাহস দেখাস না। আমি রাজকুমারী, আমার শক্তি সম্পর্কে তোর ধারণা নেই। লিসেনার্স, পরিস্থিতি এখন চরম উত্তেজনায়। একদিকে আবিরের ভালোবাসা, অন্যদিকে মায়াবতীর জাদুকরী শক্তি আর কালকেতুর প্রতিহিংসা। ছাদের ওপর শুরু হতে যাচ্ছে এক মহাযুদ্ধ। আবির কাপা কাপা গলায় বলল, মায়াবতী কালকেতুর আগুনের চাবুকটা খালি হাতে ধরে আছে। তার হাতের তালু দিয়ে নীল আলো বের হচ্ছে ঠিকই, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার কপালে বিন্দু বিন্দু ঘাম। কালকেতু তো সাধারণ জিন নয়, সে জিন সেনাপতি, তার শক্তি অনেক বেশি। কালকেতু হুঙ্কার দিয়ে বলল, রাজকুমারী, এখনও সময় আছে, সরে দাঁড়াও। এই তুচ্ছ মানুষের জন্য নিজের জীবন নষ্ট করো না। মায়াবতী দাঁতে দাঁত চেপে বলল, যে আমার স্বামী, তার জন্য আমি জীবন দিতেও পারি, নিতেও পারি। তুই ফিরে যা কালকেতু। কালকেতু রেগে গিয়ে চাবুকটা এক ঝটকায় টেনে নিল, তারপর হাত বাড়িয়ে ছাদের পানির ট্যাঙ্কিটা উপড়ে ফেলার ভঙ্গি করল। একটা অদৃশ্য শক্তি দিয়ে সে বিশাল পানির ট্যাঙ্কিটা তুলে আমার দিকে ছুঁড়ে মারল। আমি পালানোর সময় পেলাম না, কিন্তু মায়াবতী বিদ্যুতের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো। সে দুই হাত তুলে একটা নীল রঙের দেয়াল তৈরি করল। ট্যাঙ্কিটা সেই দেয়ালে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পাশে পড়ে গেল। কিন্তু এই সুযোগে কালকেতু একটা চাল চালল। সে মায়াবতীর দিকে না তাকিয়ে তার হাতের আঙুল দিয়ে একটা কালো রঙের ধোঁয়া আমার দিকে ছড়ে দিল। এটা ছিল বিষ বাণ। মায়াবতী সেটা আটকাতে পারল না। কালো ধোঁয়াটা সোজা এসে আমার বুকে লাগল। মনে হলো কেউ যেন আমার কলিজার ভেতর হাজারটা সুই ঢুকিয়ে দিয়েছে। আমি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লাম। আবির, বলে মায়াবতী চিৎকার করে আমার কাছে ছুটে এলো। কালকেতু হাসতে হাসতে বলল, কাজ হয়ে গেছে রাজকুমারী, বিষ ওর শরীরে ঢুকে গেছে। মানুষের সাধ্য নেই এই বিষ হজম করার। আগামী সূর্যোদয়ের আগেই ও মারা যাবে। যদি ওকে বাঁচাতে চাও তাহলে নীল পাহাড়ে ফিরে এসো, মহারাজা বিচার করবেন। এই বলে কালকেতু ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমার সারা শরীর নীল হয়ে যাচ্ছে। প্রচণ্ড জ্বরে আমি কাঁপছি। মা আর রিমি আমার পাশে বসে কাঁদছে। ডাক্তার এসেছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারেনি। বলেছে কোনো অজানা ভাইরাসের আক্রমণ, রোগীকে বাঁচানো কঠিন। মা বিলাপ করে বলছে, ওরে আবির, তুই আমাকে ছেড়ে যাস না বাবা। আমি ঝাপসা চোখে দেখলাম জানালার গ্রিল ধরে মায়াবতী দাঁড়িয়ে আছে। ও অদৃশ্য। মা রিমি ওকে দেখছে না, কিন্তু মায়াবতী কাঁদছে। ওর চোখ দিয়ে পানির বদলে নীল রঙের মুক্ত ঝরছে। মা রিমি যখন একটু পানি আনতে বাইরে গেল, মায়াবতী আমার বিছানার পাশে এসে বসল। আমার কপালে হাত বুলিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও আবির, আমার জন্যই তোমার এই অবস্থা। আমি ফিসফিস করে বললাম, আমি মরতে ভয় পাই না মায়াবতী, কিন্তু তোমাকে একা রেখে যেতে কষ্ট হচ্ছে। মায়াবতী দৃঢ় গলায় বলল, আমি তোমাকে মরতে দেব না। কালকেতু বলেছিল নীল পাহাড়ে এর ওষুধ আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু মা, রিমি, ওদের আমি সম্মোহন করে ঘুম পাড়িয়ে দেব। আজ রাতেই আমাদের নীল পাহাড়ে যেতে হবে। সূর্য ওঠার আগেই তোমাকে সঞ্জীবনী ঝর্ণার পানি খাওয়াতে হবে। মায়াবতী তার হাত দিয়ে আমার চোখের ওপর আলতো করে বুলিয়ে দিল। আমার মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ঘরের ছাদ, দেয়াল সব মিলিয়ে গেল। আমরা এখন মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। নিচে ঢাকা শহরটা ছোট জোনাকির মতো জ্বলছে। কতক্ষণ উড়েছি জানি না। যখন নামলাম দেখি আমরা এক অদ্ভুত জায়গায়। চারিদিকে নীল রঙের পাহাড়, গাছপালাগুলো কাঁচের মতো স্বচ্ছ, আর আকাশটা বেগুনি রঙের। এখানে চাঁদ নেই, কিন্তু অদ্ভুত এক আলোয় সব ঝলমল করছে। সামনেই এক বিশাল প্রাসাদ। মায়াবতী আমাকে কাঁধে ভর দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রাসাদের গেটে পাহারাদাররা আমাদের পথ আটকাল। দাঁড়ান রাজকুমারী, মহারাজের আদেশ নেই কোনো মানুষকে ভেতরে প্রবেশ করানোর। মায়াবতী গর্জন করে বলল, সর সামনে থেকে, আমার স্বামী মৃত্যুসজ্জায়, আমি মহারাজের সাথে দেখা করবই। পাহারাদাররা অস্ত্র তুলল। মায়াবতী এক হাতে আমাকে ধরে রেখে অন্য হাতে একটা জাদুকরী ঝটকা দিল। পাহারাদাররা ছিটকে পড়ে গেল। আমরা ভেতরে ঢুকলাম। বিশাল দরবার হল। সিংহাসনে বসে আছেন মায়াবতীর বাবা জিনরাজ মহাকাল। তার পাশে দাঁড়িয়ে আছে সেই শয়তান কালকেতু। জিনরাজ আমাকে দেখে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। বললেন, মানুষের এত সাহস আমার পবিত্র প্রাসাদে পা রাখে? মায়াবতী বাবার পায়ের কাছে আমাকে শুইয়ে দিয়ে বলল, বাবা,
ও আমার স্বামী, কালকেতু ওকে বিষ দিয়েছে, ওকে বাঁচান বাবা, সঞ্জীবনী ঝর্ণার অনুমতি দিন। জিনরাজ বললেন, অসম্ভব, মানুষ আর জিনের মিলন প্রকৃতির বিরুদ্ধ, ও মরে গেলেই ভালো, তুমি আবার আমাদের সমাজে ফিরে আসবে। মায়াবতী উঠে দাঁড়ালো, তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে বলল, বাবা, আমি তোমার মেয়ে, কিন্তু আজ আমি এক স্ত্রী হিসেবে কথা বলছি। যদি তুমি ওকে বাঁচানোর অনুমতি না দাও, তাহলে আমি এই পুরো নীল পাহাড় ধ্বংস করে দেব। আমার ভেতরের সুপ্ত শক্তি জাগিও না বাবা। মায়াবতীর শরীর থেকে এমন তীব্র আলো বের হতে লাগলো যে পুরো দরবার হল কেঁপে উঠল। জিনরাজ ভয় পেয়ে গেলেন। তিনি জানতেন মায়াবতীর শক্তি তার চেয়েও বেশি, যদি সে রেগে যায়। কালকেতু তখন মহারাজকে বলল, মহারাজ, একটা শর্ত দেওয়া যাক, যদি এই মানুষটা আমাদের মৃত্যু গুহা থেকে বেঁচে ফিরতে পারে তবেই তাকে সঞ্জীবনী দেওয়া হবে। মৃত্যু গুহা নাম শুনেই মায়াবতীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই গুহায় 1000 বছরের পুরনো রাক্ষস জিনরা থাকে। সুস্থ মানুষই ওখানে গেলে বাঁচে না, আর আমি তো আধমরা। আমি মায়াবতীর হাত ধরলাম, বললাম, আমি রাজি, আমি পরীক্ষা দেব। লিসেনার্স, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আবির রাজি হয়েছে এক অসম্ভব পরীক্ষায়। আধমরা শরীর নিয়ে সে কিভাবে লড়বে মৃত্যু গুহার রাক্ষসদের সাথে? মায়াবতী কি পারবে বাইরে থেকে তাকে সাহায্য করতে, নাকি এটাই তাদের শেষ দেখা? আবির দুর্বল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমাকে গুহার মুখে রেখে মায়াবতীকে প্রহরীরা আটকে দিল। মায়াবতী চিৎকার করে বলল, আবির, ভয় পেও না, আমার ভালোবাসার শক্তি তোমার সাথে আছে, মনে রেখো, তুমি একা নও। আমি অন্ধকার গুহায় পা বাড়ালাম। চারদিকে পচা মাংসের গন্ধ, বাদুরের মতো ডানা ঝাপটানোর শব্দ। আমার শরীর বিষের জ্বালায় পুড়ছে, পা চলে না, তবুও আমি এগোচ্ছি। হঠাৎ গুহার অন্ধকার থেকে দুটো জ্বলন্ত হলুদ চোখ ভেসে উঠল। তারপর 4টে, 6টা, 8টা চোখ। একটা বিশাল মাকড়সার মতো দেখতে জিন, যার নাম মায়াজাল। সে আমার পথ আটকালো। সে হিসিস করে বলল, মানুষের মাংস, কতদিন পর তাজা মাংস খাবো। আমি আমার পকেট থেকে মায়াবতীর দেওয়া একটা ছোট্ট নীল রঙের পাথর বের করলাম। মায়াবতী বলেছিল, বিপদ দেখলে এটা মুঠো করে ধরবে। আমি পাথরটা মুঠো করে ধরতেই ওটা থেকে তীব্র আলোর বিচ্ছুরণ হলো। মাকড়সা জিনটা সেই আলো সহ্য করতে না পেরে আর্তনাদ করে পিছিয়ে গেল। কিন্তু তখনই পেছন থেকে কালকেতুর চক্রান্ত শুরু হলো। সে গুহার বাইরে থেকে মন্ত্র পড়ে পাথরটার শক্তি কমিয়ে দিতে লাগল। পাথরের আলো নিভে এলো। মাকড়সা জিনটা আবার এগিয়ে আসছে। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। মনে হলো এটাই শেষ। আমি চোখ বন্ধ করে মায়ের মুখ আর মায়াবতীর মুখটা মনে করলাম। ঠিক তখনই আমার কানে বাজল মায়াবতীর সেই কথা, তুমি আমাকে প্রথম স্পর্শ করেছিলে, তখন আমি বুঝেছিলাম তোমার মন কত পবিত্র। আমি হঠাৎ অনুভব করলাম আমার নিজের ভেতরেই একটা শক্তি কাজ করছে। এতদিন মায়াবতীর সাথে থেকে আমার শরীরেও হয়তো কিছু পরিবর্তন হয়েছে। আমি চিৎকার করে বললাম, আমি মরব না, আমার মায়ার জন্য আমি বাঁচব। আমি সামনে পড়ে থাকা একটা ভাঙা পাথরের টুকরো তুলে নিয়ে মাকড়সা জিনটার চোখে সজোরে আঘাত করলাম। সে যন্ত্রণায় ছটফট করে সরে গেল। আমি দৌড় দিলাম। সামনেই দেখতে পাচ্ছি একটা আলোর রেখা। ওটাই কি বেরোনোর পথ? আমি যখন গুহা থেকে বের হলাম, আমার সারা শরীরে ক্ষত, রক্ত পড়ছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি। জিনরাজ মহাকাল অবাক হয়ে গেলেন। একজন সাধারণ মানুষ মৃত্যু গুহা থেকে জীবিত ফিরেছে। কালকেতু এটা মেনে নিতে পারল না। সে চিৎকার করে বলল, এটা হতে পারে না, ও নিশ্চয়ই কোনো চাল চেলেছে, আমি ওকে এখন শেষ করব। কালকেতু তার তলোয়ার বের করে আমার দিকে ছুটে এলো। মায়াবতী তখন শেকল দিয়ে বাঁধা ছিল। আমাকে মারতে আসছে দেখে মায়াবতী এক প্রচণ্ড হুঙ্কার দিল। ভালোবাসার শক্তিতে তার হাতের শেকল টুকরো টুকরো হয়ে গেল। মায়াবতী বিদ্যুতের বেগে কালকেতুর সামনে এসে দাঁড়ালো। বলল, অনেক হয়েছে কালকেতু, আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হলো। মায়াবতী এবং কালকেতুর মধ্যে শুরু হলো ভয়ঙ্কর এক জাদুর লড়াই। নীল আর লাল আলোর ঝলকানিতে পুরো পাহাড় কেঁপে উঠল। শেষমেশ মায়াবতী তার সমস্ত শক্তি একত্রিত করে কালকেতুকে আঘাত করল। কালকেতু ছিটকে পড়ে গিয়ে পাহাড়ের খাদে তলিয়ে গেল। জিনরাজ মহাকাল সিংহাসন থেকে উঠে এলেন। তিনি মায়াবতীর মাথায় হাত রেখে বললেন, মা, আমি ভুল ছিলাম। মানুষের ভালোবাসার জোর যে এত বেশি তা আমি জানতাম না। তোর স্বামী শুধু বীর নয়, সে খাঁটি প্রেমিক। রাজামশাই নিজ হাতে আমাকে সঞ্জীবনী ঝর্ণার পানি পান করালেন। নিমেষেই আমার শরীরের সব ব্যথা, সব বিষ দূর হয়ে গেল। আমি নতুন জীবন পেলাম। আমরা আবার পৃথিবীতে ফিরে এসেছি। তবে এবার আর লুকিয়ে নয়, আমি মাকে সব খুলে বলেছি।
মা প্রথমে বিশ্বাস করেনি, পরে যখন মায়াবতী মায়ের সামনে দৃশ্যমান হয়ে পায়ে হাত দিয়ে সালাম করল, মা আর না করতে পারল না। উল্টো এখন মায়ের সব আবদার মায়াবতীর কাছে। বৌমা, একটু ওপরে গিয়ে ছাদের কাপড়গুলো নিয়ে এসো তো উড়ে গিয়ে। বৌমা, ফ্যানের বাতাস লাগছে না, একটু জাদুর বাতাস দাও তো। রিমি এখন মায়াবতীর বেস্ট ফ্রেন্ড। আর বাবা বাবা তো মায়াবতীর সাথে দাবা খেলে সবসময় হেরে যায়, কারণ মায়াবতী মনের কথা পড়ে ফেলতে পারে। সেদিন রাতে আমরা ছাদে বসেছিলাম, পূর্ণিমার চাঁদ উঠেছে। মায়াবতী আমার কাঁধে মাথা রেখে বলল, কি গো স্বামী, কেমন লাগছে জিনপরীর সাথে সংসার? আমি মুচকি হেসে বললাম, মন্দ না, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? ঝগড়া হলে তুমি অদৃশ্য হয়ে যাও, তোমাকে মানানো খুব কঠিন। মায়াবতী খিলখিল করে হেসে উঠল, সেই হাসিতে যেন জ্যোৎস্না আরও উজ্জ্বল হয়ে গেল। আমি ওকে জড়িয়ে ধরলাম। মানুষ আর জিন, দুই জগতের দুই বাসিন্দা, কিন্তু ভালোবাসা আমাদের এক করে দিয়েছে। অবশেষে সব ঝড় থেমে গেল, আবির আর মায়াবতীর ভালোবাসা জিতে গেল। কিন্তু বন্ধুরা, গল্প শেষ হলেও কিছু কথা আজ না বললেই নয়। প্রিয় লিসেনার্সরা, আমি জানি আপনারা এমএস স্টোরি বক্সের গল্পগুলো খুব ভালোবাসেন। আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে থাকেন। কিন্তু একটা বিষয় আমাকে এবং আমার পুরো টিমকে খুব কষ্ট দেয়। আমি খেয়াল করেছি, আমাদের ভিডিও আপনারা হাজার হাজার মানুষ দেখছেন ঠিকই, কিন্তু অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। ভিডিওটা দেখে চলে যাচ্ছেন, কিন্তু একটা লাইক দিচ্ছেন না। দেখুন, এই যে 5 ঘন্টার একটা গল্প আপনাদের সামনে তুলে ধরলাম, এর পেছনে আমাদের দিনের পর দিন নির্ঘুম রাত, স্ক্রিপ্ট লেখা, ভয়েস দেওয়া এবং এডিটিংয়ের কত যে পরিশ্রম থাকে, তা হয়তো বলে বোঝাতে পারবো না। আপনাদের পকেট থেকে তো কোনো টাকা খরচ হয় না, শুধু আঙুলের একটা আলতো ছোঁয়ায় সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলেই আমরা অনেক উৎসাহ পাই। আপনাদের একটা লাইক আমাদের অক্সিজেন যোগায় পরের গল্পটা তৈরি করার জন্য। তাই আরজে মিজুর পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। আর আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন এই ভালোবাসার গল্পটা। আজ আর কথা বাড়াবো না, খুব শীঘ্রই ফিরব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল এমএস স্টোরি বক্সে।